আর জাতিসংঘ করছে প্যাসে, কারণ পৃথিবীর বিভিন্ন দেশ অলরেডি বলছে ইনক্লুসিভ নির্বাচন, ইনক্লুসিভ নির্বাচন, ইনক্লুসিভ নির্বাচন, সবাই বলছে কিন্তু ইনক্লুসিভ নির্বাচন। এখন এই দেশগুলো জাতিসংঘ বলছে, জাতিসংঘ বলছে, যেহেতু পৃথিবীর বিভিন্ন দেশ বলা মানে জাতিসংঘ বলা, কিন্তু জাতিসংঘ তো আর একক কোনো সংগঠন না, জাতিসংঘটা কিন্তু বিভিন্ন জাতিসংঘের এখানে যে বার্ষিক প্রতিনিধি তিনিও এটা বলেছেন। বললাম যে জাতিসংঘ তো আপনার বিভিন্ন দেশ মিলাইয়া 260টা দেশ মিলে এই তো জাতিসংঘ সংস্থাটা। এখন তারা এর আগের প্যাসে পড়ছিল, ওই যে আইসা একটা কি তদন্ত কমিশন করে গেছিল, এগুলা নিয়ে খুব সমালোচনার মুখে পড়ছে, ওই যে জুলাই আগস্টের আন্দোলন ফান্দোলন। এখন এরা দেখছে যে ভাই আমরা একটু সেফ সাইডে থাকি। এখন ওনারা বললেন যে মানে জাতিসংঘের সব দেশ চাইলে জাতিসংঘ পাঠাইতে পারে, এখন সব দেশ যদি না চায়, কোন দেশ যদি না চায়, তাহলে পাঠাইয়া লাভ কি এখানে? আর ওরাও বুঝতেছে যে এইখানে যেহেতু আওয়ামী লীগ বা 14 দল থাকবে না, এর ভিতরে আবার দেখছেন যে জাতীয় পার্টি ইলেকশন যাতে করতে না পারে, এই জন্য হাইকোর্টে রিটও হয়েছে। এরপর স্বতন্ত্র সদস্য যারা আছে তাদের দাঁড়াইতে দেওয়া হচ্ছে না। এগুলো নিয়ে ওরা বুঝছে যে এই ইলেকশন হবে 50% লোকের, 50% বা 50% লোকের ইলেকশন হবে। সুতরাং এই ইলেকশনে জাতিসংঘ প্রতিনিধি পাঠাইও লাভ কি, না পাঠাইও লাভ কি? পাঠাইলেই বা কি উপকার হবে, আর না পাঠাইলে বা কি হবে? সুতরাং এই জন্য এ বলছে যে মানে এইখানে আমরা এই মুহূর্তে যাব না, বা সিদ্ধান্ত নেয় নেয়। এমন হইতে পারে আবার কয়দিন পরে সিদ্ধান্ত নিতেও পারে। খেলা এখনো বাকি, জানুয়ারি মাস পুরা যাবে, ফেব্রুয়ারি মাসে 12 তারিখ, অনেক দেরি। এখনই যে সিদ্ধান্ত, ওই জাতিসংঘ থেকে রাতের আন্ধারে, ওই রাতের ভোট দিনের মতো রাতের আন্ধার আবার আরেকদিন সিদ্ধান্ত নেবে যে ঠিক আছে আমরা পাঠাবো, কখন কি হয় এটা কেউ বলতে পারে না। সুতরাং আমি এই যে জাতিসংঘ কি বললো, আর জাতিসংঘ ভাই ওর ইয়েটা কি, ভোট হবে আমার দেশে, হের কামটা কি? সোজা কথা হচ্ছে যে ওর কাজটা কি? হের তো কোনো কাম নেই। হে এসে কি রিপোর্ট দিব? হে যেখানে যেখানে যাইবো এটা তো সরকার নির্ধারণ করে দিব, অমুক যাইবেন, সেইখানে দরকারে ট্রাক বইরা গার্মেন্টস শ্রমিক নিয়ে দাঁড়া করে দিব, দেখবেন যে এরা ভোটারই না, খারাই গেছে লাইনে। জাতিসংঘকে শান্তিপূর্ণ ইলেকশন নিতেছে দেখতেছি। যেখানে গোলাগুলি ওখানে কি জাতিসংঘের গাড়ি যাবে? যে দেখি গোলাগুলির মাঝখানে দাঁড়াই আমরা একটু ছবি তুলি, 2টা ভিডিও করি, তা তো যাবে না। বা এখন আসবে এই যে যখন নির্বাচনী প্রচারটা শুরু হবে, প্রতিটা আসনে যাইবো, মানুষ থেকে জানতে চাইবো জাতিসংঘ, তা তো জানতে চাইবে না। তাইলে সে আইলে কি আর না আইলে কি, কত হচ্ছে একটা ইলেকশন হইতেছে, হইতে দেন, আমরাও দেখি। কানাডা ইলেকশন হোক, হইয়া ভোটাভুটি হোক, এবার এটা 50% লোকের ভোট হোক আর 100% লোকের ভোট হোক, আমরা সমস্যা নাই তো। আমরা দেখি, ভোট দেখি, অনেক বছর ভোট দেখা যায় নাই, এবং অনেক দল দাঁড়াইয়া যে ভোট করে এটা তো দেখা যায় না অনেকদিন। তো এইবার একটু দেখি আমরা সবাই। ভাই যে ইউরোপীয় ইউনিয়ন ওরাও তো সবসময় আমাদের দেশে পর্যবেক্ষক পাঠায় বা নির্বাচন পর্যবেক্ষণ করে, এবার তাদের পজিশন কি? আপনার কাছে কি তথ্য আছে? ইউরোপীয় ইউনিয়ন হয়তো পর্যবেক্ষক পাঠাইতে পারে, তার কারণ হচ্ছে যে আপনার এই 4-5 দিন আগে আপনার ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল আপনার বিএনপির সাথে দেখা করে গেছে, তারেকের সাথে দেখা করে গেছে। ইউরোপীয় ইউনিয়ন পাঠাইতে পারে। দেখেন এখানে সবচেয়ে বড় কথা কি জানেন, যে এই ইলেকশনে ইউরোপীয় ইউনিয়ন বলেন, জাতিসংঘ বলেন বা বিদেশি বলেন, যাই বলবেন বলেন, তারা এই ইলেকশনটারে খারাপ বলবে বা হয় নাই বলবে, এটা তো সামান্য বলবে, সাউন্ড থাকবে 10%, 90% ওরা চুপচাপ থাকবে। তার কারণ কি জানেন, কারণ এই ইলেকশনটা যে অবৈধ হইতেছে বা ঠিকভাবে হইতেছে না, এইটা তোলার যেই দলটার দায়িত্ব, ওই দলটারই তো মাজা ভাঙা। ওই দলের বুড়া বুড়া নেতাগুলা, যেগুলা এখনো যে এটা মুখের ভাষা যদি খারাপ করেন তাহলে এটা খারাপ দেখা যায়, যে ওরা ওই আপনার একটা কথা কিন্তু আপনি জানেন যে পোলাপানে জিগাইতাম যে হুজুর আর খেজুরের মধ্যে পার্থক্য কি? বহুত জন কিন্তু হুজুর আর খেজুরের মধ্যে পার্থক্য এটা আবার কি পেলেন? তো হুজুর পরে পারতো না, আমরা তুই তো অশিক্ষিত বেটা, খেজুরের দানা একটা, হুজুরের দানা 2টা। এখন এই আওয়ামী লীগের বুড়া বুড়া নেতাদের এদের দানার বারে হাঁটতে পারে না, বয়স হয়ে গেছে গা। এরা কাশি একটা দিলে মুইতেও দেয়, কারণ হচ্ছে যে পেশাব ধরে রাখার জায়গাও বড় হয়ে গেছে গা। কাশি দিলে মাত্র মুখ বাইরে যায়, হেদারে দিয়ে এখনো নেতাগিরি চালাইতে চাইতেছে।
হেরাই এখনো কথা কইতে, এদের কথা মানুষ পছন্দ করে না, এরপরে জোর করে আপনারা হুনাইতে চাইবো। তো এই সবগুলোর দিয়ে কি আন্দোলন খাড়া করাইব? সব জায়গায় আপনার বিভিন্ন দেশের জায়গায় চাউমিন খাইতেছে। আবার কিছু কিছু নেতা আছে, তাদের যদি আনার কথা বলে, তারা কি বলে জানেন, যে আরে ভাই কেমনে যাবো, আমার তো দেশে ব্যবসা বাণিজ্য চলতেছে, আমার ব্যবসা বাণিজ্য তো নষ্ট হয়ে যাবো গা। তো এইসব নেতা দিয়ে ইয়ে করতে চাই, তো এই যেই দলটা বা যারা বললি কথা বলার, তারাই কথা বলতে পারতেছে না, মিউ 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 করতেছে। তো তাদের কি সারা দুনিয়া নাচবে, দুনিয়া লাফাবে? এই বঙ্গু আওয়ামী লীগ, এখন আমি বলবো বঙ্গু আওয়ামী লীগ যেগুলো আছে, এগুলোর মাথায় এখনো বসে আছে কি জানেন, আরে ইন্ডিয়া এসে যুদ্ধ করে আমাদের ভয় দিবে কেন? ইন্ডিয়া কি তোগুলোকে দাসখত দিছে? দাসখত তো ইন্ডিয়া দেয় নাই, ইন্ডিয়া তো দাসখত দেয় নাই যে তোকরা আইনা ভয় দিব, তোকরা জায়গা দিয়ে রাখছে, এইটাই বল। এই কারণেই তাকে বহুত লস হইতেছে। তোকে জন্য আরো করতো, তারা কি সারা দুনিয়ার লোকে তোকে জন্য ঝগড়া করবো? তোগুলোকে মনে হয় যেন বিয়া বইছে, এগুলো তারাই তারা না। অবশ্য পোলাপানের দোষ দিই না, তৃণমূল যেসব কর্মীগুলো আছে সাফারার, এদের দোষ আমি দেই না। সবচেয়ে মজার বিষয়, গতকালকে একটা ভিডিও দেখছি, সেটি যে গাজীপুরের কোন একটা জানি অঞ্চল, দেখি কলেজ কমিটি দিছে ছাত্রলীগ। সে কলেজ কমিটি দেওয়ার পরে দেখলাম যে 70-80টা ছেলে সরাসরি মিছিল করে গাজীপুরের ওইখানে কি জানি জায়গাটার নাম আমি ভুলে গেছি গা, ওইখানে জয়দেবপুরে এক ছেলে আইসা, সে 50-60 জন লোক নিয়ে সেখানে মিছিল করে আইসা সেখানে বক্তৃতা রাখতেছে যে এই জয়দেবপুরে এই কলেজের যেই কমিটি করা হইলো, যেগুলোর নাম দেওয়া হয়েছে সব ঘরে ঢুকে রয়েছে, এগুলো সব পলাতক অলরেডি, কিছু কিছু ইন্ডিয়াতে বাইকে রয়েছে। বরিশালের এক পোলারাইনা জয়দেবপুর কলেজের নাকি বিপি বানাইছে, ছাত্রলীগ কমিটির সভাপতি বানাইছে বলে, হিতের বাড়ি বরিশাল, হিতে কেন ওই মেসে থেকে পড়ালেখা করে। তো এটা কি বরিশাল থেকে লোক আইনা তুই মিছিল করাবি? এখানে যেসব লোকগুলো একটা মিছিল করতে পারে না, গত 18 মাসে ফেসবুকের পেজ খুলতে পারে নাই, সেগুলা নেতা হয়। তো ওই ছেলে বক্তৃতা দিয়ে যায়, ভালো কথা কইছে সে। এরপরে আজকে সকালে শুনলাম যে সেই ছেলে আরো 4 জন অ্যারেস্ট, পুলিশটা অ্যারেস্ট করছে। তো এই ছেলে নাকি এর আগেও 3বার জেলে গেছে গত 17 মাসে। আওয়ামী লীগের আমলে সে 3 বছর জেল কাটছে আওয়ামী লীগ নেতাদের গ্রুপিং এর কারণে। তো এইভাবে চালাইব দল, এখনো পয়সা খায়া কমিটি দেয়। যদিও এখন বোধ ছাত্রলীগ নেতাকর্মী বলবে যে ভাই কমিটি তো বাতিল করছে, তো বাতিল করতে হবে, তুই দিবিও কেন আর বাতিলও করবি কে? মাইয়া তো বিয়ে করার আগে দেহে, বিয়ে করে যাইয়া এরপরে কইলি যে তুই মাইয়া কালা সাইরা দুম হইলো। তো এই দল, যে দলটার এই অবস্থা, এগুলো আবার বলে হেরা এখন যে ফেসবুক, এক সময় কিন্তু আওয়ামী লীগ ছাত্রলীগই বলতে কি জানেন যে বিএনপি ফেসবুকের দল, ওরা ফেসবুকে আছে। আওয়ামী লীগ এখন ফেসবুকও নেই, আওয়ামী লীগ এখন টিকটকে আছে। এরা ওই যে 10-15টা 20টা মাইয়া টিকটক করে, আমরা ছাত্রলীগ, আমরা অমুক লীগ, আমরা তমুক লীগ। এমন এমন অনেক জায়গা পাইবেন যে আওয়ামী লীগের যে কমিটি আছে বা আওয়ামী লীগ ওয়ার্ড থানা পর্যায়ের মিটিং পর্যন্ত করতে পারতো না, এই মাস্তুন্দা যুবলীগের পোলাবেন কিছু গুন্ডা বান্ডার কারণে। হেরা যা কইতো তাই হইতে হবে। এখন আপনি কিছু লাগবে, ভারতে দেখেন, ভারতে বিজেপির কোন একটা রাজ্যে জানি প্রেসিডেন্ট বানাইছে বিজেপির 42 বছরের এক যুবক, আর আওয়ামী লীগ আছে এখন 80 বছর বয়সের যুবক ওই পাবলিক লয়া। মানে ঘটনাটা কেমন আপনারা দেখেন একটা জিনিস, একটা নেত্রীর কথাই বলি, এরকম বহুত নেতাও আছে। ধরেন দীপুমণি এমপি, উনি মন্ত্রী, উনি আবার কেন্দ্রীয় কমিটির জয়েন্ট সেক্রেটারি, উনি আবার সংসদীয় কমিটির সভাপতি, উনি আবার নমিনেশন বোর্ডের চেয়ারম্যান। আমি দীপুমণির নামটা নিলাম এই নামে। তো একটা লোক 20টা জায়গায় আছে, 20টা কমিটি ওনার হাতে। তো বাকিরা কে ভাই আঙ্গুল চুষবে ভাই? এখন আপনারা নামা করেন কইরা উতরে ফেলাইতে পারতেছেন না, উতরাইতেছেন না কেন আপনারা? এখন খালি ছায়া থাকেন যে তৃণমূল ওই যে ওকিন্নি ফকিন্নির পোলাপাইন, বস্তির পোলাপাইন গুলা কখন নামবো আপনাদের জন্য, নাইমা গুলি খেয়ে মরবো নুর হোসেনের মতন, আপনারা আবার বাদশাহী হাল চালাইবেন। এটি তো চাইতেছেন আপনারা। তো তার চেয়ে আমি কমো যে এই যে পোলাপাইন যেগুলো আছে, এখন
কালকে আরেকটা ভিডিও দেখবে, আজকে সকালে সরি, একটা ছেলে গড়াইয়া গড়াইয়া কাঁদতেছে, তার বাপ মারা গেছে, তার বাপ মারা গেছে, গড়াইয়া গড়াইয়া কাঁদতেছে সে, যে সে বাসায় যেতে পারতে, বাড়িতে যাইতে পারতেছে না। আর আমাদের এই যে আওয়ামী লীগের নেতাগুলো দেখেন, সব ইন্ডিয়াতে কিন্তু বউ বাচ্চা নিয়ে যায়, এখানে লাখো টাকা খরচ করতেছে পার মান্থ, 4 স্টার হোটেলে থাকে নেতারা। এত টাকা পাইলেন কোথায় আপনারা? এখন বহুত নেতা আবার চিন্তা করতেছে, ভাই মনে ইন্ডিয়া একটা কাম করে দিব, আমাদের বিএনপি ক্ষমতায় আসলে মাত্র কি করবে, আমাদের সব উঠাই নিবে, আমরা আন্দোলন সংগ্রাম করে বিএনপি কে নামাবো। আপনার আন্দোলন সংগ্রাম ঠিক গত 17 বছর জামাতের যে অবস্থা করে রাখছিল আওয়ামী লীগ, সেই একই আইন এখন বিএনপি করে দিবে। বিএনপি আপনাদের নিষেধাজ্ঞা তুলবেও না, বাড়াবেও না। পুলিশ আপনাদের টয়লেটে গেলেও ধরবো, যে 2 জন মিলে চা খাবেন, এইখানে যেগুলো আপনারা করছেন গত 14-16 বছরে, যা যা আপনারা করছেন তাই ইমপ্লিমেন্ট করবে এই মুহূর্তে বিএনপি। কি করবেন আপনারা? এখন আপনারা ভাই এটা কি কথা কইলেন, আপনি এটা কি কথা কইলেন, বিএনপির পক্ষে গেলেন কিনা? না, আপনারা শিখাইছেন। আমরা একসময় কইতাম কি জানেন, যে বিএনপি যা শিখায় আওয়ামী লীগ তারে আইসা স্ক্রু আরো টাইট দেয়। যেমন যে আপনার বিএনপির আমলে সম্ভবত আপনার তৈরি করছে, জননিরাপত্তা আইন, মনে আছে? জননিরাপত্তা আইন তৈরি করলো বিএনপির আমলে 91 নির্বাচনের পরে, সম্ভবত 92 আইনটা হয়েছিল। হ্যাঁ, সেই আইনের ভালো ইমপ্লিমেন্ট করলো কে? আওয়ামী লীগ, কঠিন ইমপ্লিমেন্ট করলো। এইটা আবার 2001 আইসা বিএনপি ওইটারা আরো টাইট দিল, আরো সুন্দর করে করলো। 2008 থেকে 15-16 পর্যন্ত তো দেখলেন, তখন নতুন আরেকটা আইন হয়েছিল, সন্ত্রাস দমন আইন। সন্ত্রাস দমন। তো 2008 থেকে আবার এই 2024 পর্যন্ত করলো তো আওয়ামী লীগ, বিভিন্ন ভাবে করছে। আপনি অস্বীকার করবেন কিভাবে? করছেন তো। তার সেই এগুলো সব তারেক মিয়া দেখছে না, এগুলো সব তারেক মিয়ার লগে যারা আছে তারা দেখছে না কেমনে কি করছে, কেমনে ওই যে আপনার ওই যে এটা কি রুল কবির রিজভি নাকি বিএনপির যে বছরকে বছর ছিল, কোথায় আপনার ওই যে অফিসে ছিল, পল্টনের অফিসে ছিল, অফিসে বসে ছিল, হেরা এগুলো দেখছে না। তো হেরা এগুলো দেখছে, হেরা করবো কি, বিএনপি যা করবো, কোনো সমস্যা নাই। আপনারা দেশের বাইরে আছেন, দেশের বাইরে থাকেন, কোনো দরকার নেই আপনারা রাহা অফিসে যায় তো বলবেন, দূরের কথা আপনার দেশে হওয়ার দরকার নাই। যেই দিন হবে তার মধ্যে 100 দিনের যে কর্মকাণ্ড থাকবো, এগুলো হচ্ছে যে আওয়ামী লীগের এই চোর নেতাগুলার যেসব ব্যবসা প্রতিষ্ঠান সব দখল করো, সব খায়া ভালো, এগুলো একটাও ছাইরো না, এগুলো সব দখল করো। দখল মানে কি, যায় বইব তুমি এই পয়সা পাইছো কোথায়? ওই যেমন ধরেন এখন আপনি এই আওয়ামী লীগের এইভাবে নেতাদের কথা কইলে হয়তো আপনাদের অনেকে বুঝতে একটু কষ্ট হইব। যেমন আপনার এই যে আমাদের এই মোংলা মাসুদ হাতিয়াবাড়ি মোংলা মাসুদ তো দেখছেন, উনি এক সময় আজ থেকে 1 বছর 1.5 বছর আগে বলছে হাতিয়াতে সবচেয়ে ভাঙা সবচেয়ে গরিবের বাড়িটা কার? মোংলা মাসুদের। আর এখন হলফনামাই দিছে হাতিয়ার সবচেয়ে বড় বাড়ি তার, 3.5 একর জায়গার উপরে তার বাড়ি। তাহলে এই 1 বছর উনি তো কোনো কাম করেন না, কাজ করেন না, তাহলে এটা দুর্নীতির টাকা, ব্ল্যাক মানি। উনিও খারেছেন, ওনার বাপও খারেছেন, বাপের চেয়ে পোলার সম্পদ বেশি, পোলার কিন্তু কোনো কাম নাই, কোনো ব্যবসা নেই। 1 বছরে 3 একর জায়গা কিনা বা এটা বিশাল বিষয়, এটা আপনার আমার দ্বারাও সম্ভব না। তাহলে এটা দুর্নীতির টাকা। সুতরাং এই টাকা কালকে ক্ষমতায় আসার পরে বিএনপি যদি এগুলোর উপরে সবগুলোর উপর বাগলা চালায়, কি করবেন আপনি? ধৈর্য নিলাম যে জমি জমা আপনার নামে হয়ে গেছে, আপনার করতে পারবেন না, কি খাইতে পারবেন না, আপনি নিয়ে যাইতে পারবেন না। যেমন আমরা দেখছি যে আপনার সারা বাংলাদেশে রেলওয়ের যে খালি জায়গা আছে না, খালি জায়গাগুলো যে বস্তি উঠে না, যখন যে সরকারের সেই সরকারের ক্যাডার বাহিনী যে ওখান থেকে ভাড়া তোলে, তা আপনাদের জায়গা বাড়ি ঘর সবগুলো আমরা দখলে রেখে ভাড়া দিলে আমরা খাবো আর কি। বিএনপি এখন ওই রকম কাজ করবে, কারণ আপনারা শিখেছেন তো, এগুলো করছেন না, এগুলো দায় দিতে হবে না। সুতরাং এই জন্য বলছি ইউরোপীয় ইউনিয়ন কেউই কিছু বলবে না, কারণ হচ্ছে যে এরা বলবে কেন? এরা কি আওয়ামী লীগের সাথে দাসখত দিছে? এরা তো আওয়ামী লীগের সাথে দাসখত দেয় নাই। আওয়ামী লীগ বা ইন্ডিয়াও বলতে যাবে, ইন্ডিয়া যতটুকু বলছে এই পর্যন্ত, তাও ভদ্রতার খাতিরে হয়তো বলছে, নিজের নিরাপত্তার স্বার্থে বলছে, যাতে জঙ্গি উৎপাত না হয়।
হ্যাঁ, কালকে যদি বিএনপি ক্ষমতায় আইসা যদি বিএনপি যদি ঠিক মতো জঙ্গি দমন শুরু করে, যে জঙ্গি উঠতে দিব না, আমি ক্ষমতায় 20 বছর থাকার চান্স, তাহলে ইন্ডিয়াও কবে যে যাক চড়ুক, সমস্যাটা কি? 2-4-10 জন আওয়ামী লীগ নেতা, 100 জন আওয়ামী লীগ নেতা, 1,500 আওয়ামী লীগ নেতা মরবেন, কোনো সমস্যা নেই। আমেরিকাতে এরকম প্রতিদিন 50 জনের উপরে মরে বিভিন্ন জায়গায়, বাংলাদেশে নয় প্রতিদিন 20 জন মরবো, অসুবিধা কি আছে? সমস্যা তো নাই। জি আসলে এই জিনিসগুলো একটু বুঝা দেখেন, দেখেন অনেক কিছু ক্লিয়ার। জি, আসবো আপনার কাছে, আবারও আসবো। আমি রফিক ভাই যদি খুব সংক্ষেপে একটু এটা বলেন যে জাতিসংঘ অলরেডি পর্যবেক্ষক পাঠাচ্ছেন না, এবং যে কথাটা তিনি বলেছেন এক প্রশ্নের জবাবে, আমি সেটা আগেও বলেছি, আবারও বলছি, তিনি বলছেন আমরা শুধু বাংলাদেশের জনগণের রাজনৈতিক আকাঙ্ক্ষা এবং অবাধ মত প্রকাশের মাধ্যমে যে নির্বাচন হবে তাকে সব উপায়ে সমর্থন দিয়ে যায়। আমার প্রশ্নটা হচ্ছে, আগামী নির্বাচন পরবর্তী সময়ে আসলে কি পরিস্থিতিটা হতে পারে? মানে আগামী সরকারের উপরে আন্তর্জাতিক পরিমণ্ডলের কতটা সমর্থন থাকতে পারে, সংক্ষেপে যদি একটু আলোচনা করেন। আমরা আরেকটা বিষয় আছে, ভারত থেকে সরকার ডিজেল আমদানি করতেছে, এই বিষয়ে একটু আলোচনা করবো, যদি নির্বাচন বিষয়ে একটু আলোচনা করেন সংক্ষেপে। ধন্যবাদ মাসুদ ভাই, ধন্যবাদ আসাদ ভাই। আসসালামু আলাইকুম। দেখেন, জাতিসংঘের যেটা উনি যে প্রশ্ন করা হলো, এটার উত্তরটা উনি যেটা দিয়েছে, 3টা প্রশ্ন করেছে, 3টা উত্তর দিচ্ছে। মেইন উত্তরটা যেটা বললো যে জাতিসংঘের আপনার প্রতিনিধি আসতেছে না, পর্যবেক্ষক দল আসতেছে না, এবং আসতে গেলে আপনার নিরাপত্তা পরিষদ এবং সাধারণ পরিষদের সবার সম্মতি ক্রমেই আসলে পাঠানো হয়। এই ধরনের কোনো আপনার আলোচনা হয় নাই বা এটা নিয়ে কোনো ইয়ে হয়নি। তবে আরেকটা কথা বলছে যে স্থানীয় যে জাতিসংঘের স্থানীয় যে থাকে, লোকাল অফিস থাকে, তারা হয়তো অনেক সময় কিছু আপনার দেয়, কূটনৈতিক আপনার না দেয়, কারিগরি আপনার সহায়তা দেয়। তো এটাও বলতে পারতেছে না আসলে দিবে কিনা, উনি এটাও জানে না, বলছে যে আমি জেনে পরে এটা জানাইছে। আসলে ওরা আরেকটা কথা বলছে, দেখেন আপনি এখানে যে কথাটা বললো যে জনগণের আকাঙ্ক্ষা, মত প্রকাশের স্বাধীনতা, এটার উপরে ওনারা গুরুত্ব দেয়। ওনারা তো আসলে সবকিছু খবর রাখে, ওনাদের জাতিসংঘের এখানে অফিস আছে বা সব খবরই ওনাদের কাছে আছে। এখানে দেখেন আমাদের যে নির্বাচনটা হচ্ছে, আমরা যে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যে আলোচনা হচ্ছে যে আপনার 50, 55, 60% মানুষ আপনার ভোট, যারা যে আপনার পার্সেন্ট মানুষের প্রতিনিধিত্ব করে যে দলগুলি, তাদেরকে নির্বাচনে করতে দিচ্ছে না। ধরেন আওয়ামী লীগের নির্বাচন করতে দিচ্ছে না, এবং জাতীয় পার্টির বিভিন্ন ধরনের ব্যারিকেড তৈরি করা হয়েছে। প্রথম তারা যে লোকাল যারা নেতা আছে তারা ব্যারিকেড দিছে যে না, নির্বাচন করতে পারবে না, ডিসি অফিসগুলিতে তারা দিছে, চাপ দিছে, নমিনেশন যেটা আপনার সাবমিট করলো ওটা বাতিল করার জন্য চাপ দিছে। এখন আবার আপনার হাইকোর্টে আপনার দিছে, আপনার রিট করছে যে তারা জন্য জাতীয় পার্টি নির্বাচন না করতে পারে। আওয়ামী লীগ তো করতেই পারছে, আওয়ামী লীগ দিচ্ছে না। এখন এই দুটা দল না হয়তো অ্যাটলিস্ট 50%, এর নিচে তো হবেই না। 50% লোককে যেখানে আপনি নির্বাচন করতে দিচ্ছে না, জাতিসংঘ এগুলি খবরগুলি রাখতেছে, এখানে নির্বাচনটা কি ধরনের হবে সেটা তো ওরা বুঝতেছে। শুধু ওরা তো এখানে আসার তো কোনো যুক্তিকতা নাই, কারণ নির্বাচন ওরা এসে দেখে নির্বাচনটা ভালো কি খারাপ হচ্ছে কিনা, কি ধরনের ভায়োলেন্স হচ্ছে কিনা, কোনো যুদ্ধবস্তি হচ্ছে কিনা সেটা দেখে, এটাই তো খেয়াল রাখে। ওরা যেহেতু দেখতে আছে যে জোরবস্তির তো দরকার নাই, এমনিতে তো বাতিল। 50% লোক, 50% জনগণের প্রতিনিধি যারা আছে, প্রতিনিধিত্ব করে, তারা নির্বাচনে নাই অলরেডি, তাদেরকে সরকারি ব্যান করে দিছে। তো তাহলে এখানে আইসা আপনার নির্বাচন লাভ হবে কি? আপনি তো এটা তো মোটামুটি সবাই ফলো হয়ে গেছে যে যারা এই নির্বাচন, আওয়ামী লীগ বা ওই জাতীয় পার্টি যদি নির্বাচন না করতে পারে বা আওয়ামী লীগ নির্বাচন না করতে পারে, আওয়ামী লীগের সমর্থকরা ভোট কেন্দ্রে যাবে না, এই ধরনের এত আলোচনা করে প্রথম থেকে শুরু হয়েছে। এখন এটা তো এখন জোরদার, এবং সবাই বলতেছে যে যাবে না। আপনি দেখেন যারা এই বিশ্লেষণ করতেছে, বড় বড় সাংবাদিক আছে, সবাই বলতেছে যে আওয়ামী লীগের অথবা 1%, 2% যাবে। তাহলে ওই নির্বাচন পর্যবেক্ষণ করার জন্য আইসা ওনারা কি করবে?
ওটা তো বুঝতে তো ওই জন্য নিয়ে আসে না। আর এটা তো ধরেন জাতিসংঘ ইচ্ছা করে আসে না, ওই আপনার এত প্রস্তাব উত্থাপন করে, তো ওখানে অন্যান্য দেশ যারা আছে তারা সবাই এটার মধ্যে সম্মতি দেয়, এনে প্রতিনিধি দল পাঠান, এইটা হইতে পারে। এখানে দেখেন আর আপনি যেটা বলছেন যে এটা পরবর্তী নির্বাচনের পরে এটার কোনো ইফেক্ট পড়বে কিনা, এটা তো এখন বলা যাবে না। আর এই মুহূর্তে এই নির্বাচন পর্যবেক্ষক পাঠাবে না, এখানে বিভিন্ন ভাবে যুক্ত আছে, আপনার যুক্তরাষ্ট্র আছে ধরেন, সে অন্য বিভিন্ন জিনিস ইস্যু নিয়ে সে এখন ব্যস্ত, আপনার ভেনেজুয়েলা নিয়ে ব্যস্ত আছে, আপনার ওই ওই যে কলম্বিয়া নিয়ে ব্যস্ত আছে, এরপরে কলম্বিয়া নিয়ে ব্যস্ত আছে, আবার ওই দিক দিয়ে আছে গ্রিনল্যান্ড, ডেনমার্কে একটা বড় একটা আছে, আর্কটিক অঞ্চলে একটা বড় দ্বীপ আছে, এটা অনেক খনিজ সম্পদ আছে, অনেক ভালো আছে, ওইটা নিয়ে লাগছে আপনার গ্রিনল্যান্ডের সাথে। মানে গ্রিনল্যান্ড আজকে ডাইরেক্ট হুমকি দিছে যে আমরা এটা করবো, মানে প্রতিরোধ করব। এবং ইউরোপীয় ইউনিয়ন যারা আছে, নেটো না, ইউরোপীয় ইউনিয়ন যেটা, ওরা আবার এটা মিটিং করছে, মিটিং করে আপনার ওই ডেনমার্কের পক্ষে আপনার দিছে, মতামত দিছে যে এরকম যদি হয় তাহলে আপনার নেটো অস্তিত্ব অথবা সামনে নাও থাকতে পারে, যেহেতু আমেরিকা ওই নেটোর সদস্য। এইগুলি নিয়ে ওরা হলে ব্যস্ত, রাশিয়া ব্যস্ত হলো আপনার ইউক্রেন নিয়ে, ইউক্রেনের অবস্থা ধরেন এদিক দিয়ে যুদ্ধ চলতেছে, কঠিন ভাবে যুদ্ধ চলতেছে, ইউক্রেনের অবস্থা ত্রাহি অবস্থা, এইগুলি নিয়ে ব্যস্ত। ইউরোপীয় ইউনিয়ন তো ধরেন তাদের যে ডেনমার্ক নিয়ে ব্যস্ত, যেহেতু প্রথম আমেরিকা বেশ কিছু কয়েক মাস আগে আপনার ট্রাম্প বললো যে আপনার গ্রিনল্যান্ড আমাদেরকে দিয়ে দেন, প্রথম চাইছে ওইভাবে, পরে বলছে যদি না দেন তাহলে আমি জোর করে দখল করবো। এইভাবে কিন্তু আসতেছে, এবং এই গত 4-5 দিন আগে কিন্তু করাইয়া দিছে যে তারা যেভাবে হোক তারা এটা দখল করে। এখন ইউরোপিয়ান ইউনিয়নে মাথা গরম হয়ে গেছে, তো সবাই কিন্তু তাদেরকে নিয়ে ব্যস্ত। এরপরও যে ইউরোপিয়ান ইউনিয়ন নেতারা গতকাল কি মনে হয় আজকে ব্যাপারে ইয়াতে আসছে যে গত হয়তো 1-2 দিনের মধ্যে হতে পারে যে আপনার তারেক জিয়ার সাথে দেখা করছে। এখন তারেক জিয়ার সাথে দেখা করলে কি করার করছে, এটা একটা বড় একটা প্রশ্ন। কারণ ইউরোপিয়ান নেতারা দেখা করার কথা কার সাথে, যেহেতু নির্বাচন একদম ঘনিয়ে আসছে, আর 1 মাস 4-5 দিন আছে, এটা তো সরকারের সাথে বসার কথা আমার হিসাবে, তারেক জিয়া সাহেবের সাথে বসবো কেন, এটা কিন্তু একটা বড় একটা প্রশ্ন। এটা নিয়ে আবার দেখেন বিভিন্ন নেতারা এই মানে ছোট দলের বড় নেতা আর কি, যারা ভোট নাই তারা হলো বড় নেতা, যারা গলাবাজি করে, তারা আবার বিভিন্ন ব্যাপারে কিন্তু বিবৃতি দিতেছে যে একটা দলের প্রতি প্রশাসন বলেন অন্যান্য যা আছে সবাই হেলে পড়ছে, মানে আনঅফিসিয়ালি ধরেন বিএনপি ক্ষমতা এসে পড়ছে, এইটা ওরা বলতেছে ডাইরেক্ট। তো এর মধ্যে আবার বলছে নির্বাচন, ওরাই বলতেছে নির্বাচনটা তাহলে কিভাবে হবে, নির্বাচনটা কি সঠিক নির্বাচন হবে, ওই এনসিপি নেতারা বলছে, বিশেষ করে এনসিপি নেতারা বলছে, আর গতকালকে জামাতই তো বলছে যে সুষ্ঠু নির্বাচন হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, অবস্থা নাই। এই যে কথাগুলি আসতেছে, আর ইউরোপিয়ান নাম্বার এই আপনার ইয়াতে আসবে কেন, আমি এটা বুঝি না। বিএনপির সাথে বৈঠক করবে না, তারেক জিয়ার সাথে বৈঠক করে কেন, তারেক জিয়া তো ক্ষমতায় নেই উনি, তাহলে এখানে কি হচ্ছে এটা বোঝা মুশকিল। ইউরোপীয়রা তো 2-1 দিন পরে ওরা বলবে এরা কি প্রস্তাব নিয়ে গেছে তারেক জিয়া সাহেবের সাথে, যেহেতু উনি ক্ষমতা নাই। কিছু বিষয় পরিলক্ষিত হচ্ছে, যে বিষয়গুলো বিষয়গুলো দেখেন, ইউরোপিয়ান ইউনিয়ন যদি প্রতিনিধি দল পাঠাবে না পাঠাবে সরকারের সাথে সে বসে নির্বাচন কমিশনের সাথে বসবে, এটা তো নির্বাচন কমিশনের সাথে কাজ, কিন্তু তাহলে ওনার সাথে বসা নির্বাচন তফসিল, রফিক ভাই, নির্বাচন তফসিল ঘোষণা হওয়ার পরেই সরকারের সব দায়িত্ব চলে যায় নির্বাচন কমিশনারের হাতে, বাংলাদেশের যেটা আইন, আর সরকার যেটা থাকে তারা শুধু রুটিন ওয়ার্ক করে। তখন এখন আমরা দেখছি সরকার সবই চালাচ্ছে, নির্বাচন মনে হয় যেন নির্বাচন কমিশনারের উপরে তাহলে কি দায়িত্ব এবং তিনি আসলে করেন কি, এর প্রশ্ন থাকে। কারণ এই যে অনেক সংস্কার তো আমাদের হলো, এই সংস্কারের ফল নাকি এগুলা। দেখ, আবার আসবো আপনার কাছে, আমি রাশেদ হায়দার ভাইয়ের কাছে একটু যাই, রিটার্ন আসছি। রাশেদ হায়দার ভাই, সরকারের সাথে, বাংলাদেশ সরকারের সাথে ভারতের বেশ স্নায়ু যুদ্ধ বলা যায় চলছে, সম্পর্ক কেউ বলছেন একেবারে তলানিতে, কেউ বলছেন যে একদম ছিন্ন হওয়ার পথে। এর ভিতরেও বাংলাদেশ অনেক কিছুই চাল আমদানি করতেছে, এটা সেটা এটা, এবং সর্বশেষ আজকে যেটা দেখলাম যে ডিজেল নিতেছে
ভারত থেকে 1,80,000 টন। প্রশ্ন হচ্ছে এই যে এত ভারত বিরোধী কথা বলার পরে ভারত থেকে আনছে কিংবা ভারত দিচ্ছে, আমার মনে হয় কি কূটনৈতিক সম্পর্কের যেটা আমরা দেখি, বাণিজ্যিক সম্পর্কটা মনে হয় আগের চেয়ে অনেক বেশি ভালো আছে। আপনার কি মনে হয়? মাসুদ ভাই, এটা কাজে নিজের লাভ পাগলও বুঝে। জিলাপি মিষ্টি না তিতা এটা পাগলও বুঝে যে জিলাপি মিষ্টি না তিতা। ঘটনা এসেছে যে বাংলাদেশে মাঝে মাঝে দেখবেন যে কিছু কিছু মহিলা জামাইয়ের ভাত খাইতো না, মানে রাগ হয়েছে, হাজবেন্ড রাগ হয়েছে কি ঘরে ঘরে, বা আপনার আমার ঘরের বউদের কথাই কয়ে রাগ হয়েছে, এরা ভাত খাবে না। ভাত না খাইয়া করবো কি এরা, এরা চানাচুর খাইবো, এরা ওই মুড়ি খাইবো, এরা এটা খাইবো, এটা পেট কিন্তু বাড়াইতেছে খানা, ভাত খাইতো না। মানে আপনার লোক ঝগড়া কেন হয়েছে, আপনার ভাত আমি খামু না, আমি চানাচুর খামু, মুড়ি খামু, পাউরুটি খামু, দরকার হয় হোটেল থেকে অর্ডার দিয়ে না খামু, খানা খাইবো। বাংলাদেশ যত কিছুই দেখাইবো দেখাক, ওই তেল চাল নুন ডাইল সব লাভ লাভ আছে বিদে ইন্ডিয়া থেকে নিবই। আর ওই যে আপনি কিছুক্ষণ আগে একটা কথা কইছিলাম যে আমাকে বঙ্গু আওয়ামী লীগ এরা মনে করে যে ইন্ডিয়া কেন করে না, ইন্ডিয়া কি জানে না যে আমার ব্যবসা না, ভারত থেকে নিতেই যখন হবে তাহলে ভারতের বিরুদ্ধে এত কথা আমরা কেন বলবো? ভারতের বিরুদ্ধে কথা বলতেছে তো আপনার সর্বোচ্চ আমরাই তো বলছি বাংলাদেশ রাষ্ট্র, আমরাই তো বাংলাদেশে বসে বলছি ভারত এখানে আগ্রাসন চালাচ্ছে। আগ্রাসন বলতে কি, ওরা তো আমাদের জায়গা দখল করতেছে না, না না ভাই, বাণিজ্যিক আগ্রাসনের কথাই তো বলা হচ্ছে। তাহলে এখন জি 10% লোক, 90% লোক কিন্তু এগুলো নিয়ে কারো মাথা ব্যথা নাই। 10% লোক এই যে আমাকে মোল্লা মৌলবী যারা আছে এরাই কইতেছে ভারত আগ্রাসন চালাইতেছে, আমাদের ব্যবসা ভারত সব টাকা আমাদের থেকে নিয়ে যায়। তা আমরা কিছু উৎপাদন, আমরা তো উৎপাদন করতে পারতেছি মাত্র একটা জিনিস, বাংলাদেশ তো এই যে তেল মেল অমুক তমুক আপনি যাই দেখাবেন দেখান, এ যারা প্রতিবাদ করে যে ভারতীয় আগ্রাসন, ভারতের সাথে ব্যবসা আমাদের চোখে চোখ রেখে ব্যবসা করতে হবে, তোমরা তো উৎপাদন করতে পারতেছো মাত্র একটা জিনিস। সেইটা হয়েছে কি দেখেন, আপনারা বলি যেমন গত পরশুদিন ব্রিটেনে একটা পাঠাইছে, কি নিউজ হয়েছে, সেটা হচ্ছে যে ব্রিটেন চাচ্ছে যে জনসংখ্যা নিয়ন্ত্রণে রাখতে, কিন্তু এইটা নিয়ন্ত্রণহীন হয়ে যেতেছে একমাত্র বাঙালির কারণে নাকি। কারণ আমাদের প্রোডাকশন 5টা 7টা। আমি এর আগে আপনার আরেকটা টক শোতে এসে বলছিলাম যে আমাদের রেল লাইনের আশপাশের বস্তি যেখানে আছে, যেখানে বিদ্যুৎ নাই, টিভি নাই, কিচ্ছু নেই, ওদের বিনোদন কি জানেন? ট্রেন গেলে ঘুম ভাঙি যাবো জামাই, সব বিনোদন হচ্ছে একটাই, ঠাস ঠাস করো, এরপরে যায় বাচ্চা পয়দা করো। কারণ আমাদের এই মৌলানাদরা উৎপাদন করে একটা, এটা হয়েছে যে ওই যে ছোট ছোট বাচ্চাদেরকে বলৎকার করা, এইটা উৎপাদন করতে পারে। ভারত তো ভাই চাইল উৎপাদন করে, তেল উৎপাদন করে, অমুক আছে তমুক আছে, সে নিবেন তো তাদের থেকে। আপনারা তো কিছু এমন কিছু উৎপাদন করতে চাইছেন সেটা বেচতে পারবেন আপনারা। ভারত বিদ্বেষী 10% লোক এমন ভাবে কথা বলে, আর আমরা বাকিরা চুপ থাকি, আমরা এটা প্রটেস্ট কেউ করতে যাই না। যেই প্রটেস্ট করতে যাইবেন ওই তখন আপনার কোথায় ভারতীয় দালাল, এই ইসলামের দুশ্মন। আপনি একটা জিনিস দেখেন, এই মৌলবীরা কালকে যদি বলা হয়, আপনি কোনো মৌলানারে জিজ্ঞেন যে স্যার পারমাণবিক বোমা যে বানাইলে এটা কেমন হয়েছে, ওইটা আমাদের কোরআন পইরা বানাইছে পারমাণবিক বোমা, এটা ওখানে লেখা আছে, সূত্র সব দেওয়া আছে। তুই সূত্র সব দেওয়া, তুই তো জন্মের পর থেকে কোরআন ফরজ, তুই বানাইতেলি না কে? আরেক দেশ বানাই লাইছে, তুই ফরজ নাই, হেটার জবাব তখন আর দিত না। করোনার টিকা কি সে এইটাও সালার আমাদের কোরআনে লেখা ছিল, করোনা ভাইরাস আসবে, জিনে পড়ছিল, হুজুর ইব্রাহিমের সাথে জিনে কথা কইছিল। এই যে আমাকে মস্তিষ্ক ব্যবসা ভাই, ভারত থেকে জিনিস না আনলে আমরা বাঁচবো না, এটা পাগলও বুঝে যে খানা খাই দেবো। পাগলরা দেখছেন হেও খানা খায়, কিন্তু পেটের ক্ষুধা হেও খানা। বুঝলোটা কোথায়? আমি তো বুঝলোটা আজকেও তো দেখলাম যে এই যে বিএনপির সালাউদ্দিন সাহেব, তিনিও তো ওই কথাই বললেন। মাসুদ, আপনি হাতি দেখছেন? হাতি দেখছেন জীবনে কখনো? হাতির বিশাল বিশাল দুইটা দাঁত আছে, দেখছেন? ওই দাঁত দিয়ে কিন্তু হাতি কিন্তু খায় না, ওই দাঁত দুইটা দেখাইবার লাগা। হাতি কিন্তু খায় কিন্তু মুখের ভিতরের দাঁত দিয়া। সুতরাং বিএনপি বলেন এখন
ভারত বিদ্বেষী না করলে তো ওই যে 10%-এর ভোট এটার দরকার, তো ভারত বিরোধীরা দেখাইবো, কিন্তু তলে তলে সব ঠিক, নিচে নিচে সব ঠিক। বিএনপি বলবে, জামাত বলবে, সবাই বলবে, বলবে না কে? বলে না কে? আপনি কি মনে করেন যে আওয়ামী লীগের যা আছে, আওয়ামী লীগ যারা করে তাদের 100% একদম ভারতের পক্ষে সবাই? আওয়ামী লীগের এমন হাজার হাজার লোক দেখাই পারবো যারা ওই যে চরমনাই হুজুরের ওয়াজ মাহফিল শুরু হইলে ওইখানে যাইয়া খাড়াইয়া থাইকা ওয়াজ শুনবো, লড়বো না এক সেকেন্ড। বড় বড় মাহফিল, এই যে জমাইতাদের আইনা বড় বড় মাহফিল সব আওয়ামী লীগ নেতারা করছে, এখনো আওয়ামী লীগ নেতারাই ডোনেট করেন না ওদের আইনা বেস্টে যাওয়ার টিকেট। শুধু ভারত বিদ্বেষী, আপনারা যেটা বলেন এটা বিদ্বেষী না, এটি যে একটা পলিটিক্স, এটা একটা পলিটিক্স। আপনারা একটা ভাই, আমার একটা ভাই ইয়ে করছে, যেমন একজন বলছে যে আমার গত আপনার সাথে কিছুক্ষণ আগে কথা বলার কারণে উনি বলছে, আমি যা বলছি যে আপনি যেটা বলছেন আওয়ামী লীগের বিরুদ্ধে এখন যেটা হচ্ছে এইটা কি করেছিল, তাইলে বিএনপির এত লোক বাইরে ছিল কিভাবে, বিএনপির এতটা বাইরে ছিল কিভাবে, আপনি উত্তরটা দিবেন। মানে ওনার কথা হচ্ছে যে ওই যে আমি বলছি যে আওয়ামী লীগ যা যা করছে এখন বিএনপিও তা করবে, ওনার কথা হচ্ছে যে আওয়ামী লীগের সব তো বাহিরে এখন, তাহলে বিএনপির এত লোক দেশের ভিতরে রইল কেমন গত 17 বছরে? বিএনপির এত লোক 17 বছরে রয়েছে কেমন, সেটার কথা হচ্ছে যে 2008 এই 1/11 পরে আর্মি বিএনপির যে মাজা ভাঙ্গা দিছে, এরপরে বিএনপির চোরগুলো সবগুলোরই মাজা ভাঙছিল। আর গত 17 বছরে আপনাদের চোর হয়েছে তার চেয়ে 1000 গুণ বেশি। বিএনপি দেশপ্রেমিক, যার কারণে ওরা দেশে রয়েছে মাইর খেয়া মইরা। আপনারা ভাগলেন কেন? আপনারা ভাগলেন কেন? আপনারা চোরের জাত ভাগলেন কেন? আপনারা এটা বলেন। আপনার খুব তো দেশপ্রেমিক বলে আপনারা ভাগে গেছেন কেন? সব সারা ঘুরে ঘুরে পোলাপেন গুলারে রাইখা, যারা কোনোদিন 1 পয়সা খায় না এইসব পোলাপেন গুলারে রাইখা আপনারা সব ভাগে গেছেন নেতারা। আবার এখন এসে লম্বা লম্বা কথা চলাইতে যে মানে বিএনপির উপর অত্যাচার কি করছেন আপনারা। আগেও বলছি আপনারা যা করছেন ঠিক তার ফলটা পাইতেছেন, এখন আরো পাইবেন। যতক্ষণ পর্যন্ত না আপনারা এগুলা করবেন, যতক্ষণ পর্যন্ত নিজেরা নিজেদের বিরুদ্ধে যা করছেন, নিজেরা যা করছেন এগুলা যতক্ষণ স্বীকার করতে না পারবেন। আরেকজন লেখছে, ভাই আপনি বাংলাদেশ আওয়ামী লীগের দায়িত্ব নেওয়া উচিত, আপনার মতন নেতার দরকার বাংলাদেশে, আপনার বিদেশ থেকে বাংলাদেশে আসুন। কেন ভাই? আমি তো গত 25 বছর যাবতীয় বিদেশে আছি, গত 25 বছর। ভাই আমি 2023 সালে যখন বাংলাদেশে গেলাম, আমার এলাকার কথা বলি, আমি রাস্তায় বের হইছি, বেরোর পরে এমনি ওই যে হাঁটাহাঁটি করে নেই না, হাঁটতেছি, আরো 2-4 জন বন্ধু বান্ধব ছিল, কথা কথা ওদের সাথে আমি বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলতে, এক ছেলে এসে হেবি উত্তেজিত। কিসে ভাই? কাজে হ্যাঁ আপনি আওয়ামী লীগের বদনাম করতেছেন এখানে দাঁড়াইয়া, আপনার পরিবার আওয়ামী লীগ করে, নাইলে আপনারা দেখাইতাম আমরা করছি কষ্ট। ভাইয়া তোমার বয়স কত হয়েছে? এটা কিছু করে না, রাজনীতি করছে কবে? আমরা 2008 থেকে আওয়ামী লীগ করতেছি। হ্যাঁ রামজাদা 2008 থেকে আওয়ামী লীগ করতেছিস, আপনাকে চরিত্র হয়েছে এরকম। ভাই দর্শক আপনার কাছে জানতে চাইছে যে ফেব্রুয়ারি দাদা গঙ্গা চুক্তির বিষয়ে কিছু বলেন। ফেব্রুয়ারি মাসে গঙ্গা চুক্তি হচ্ছে না, যদি 2 মিনিটে ওনাকে। মাসুদ ভাই গঙ্গা চুক্তি না, ইন টোটাল 53টা নদী আছে, যেগুলা 53টা নদী ভারত থেকে বাংলাদেশে আসছে। কোনো চুক্তি আর হবে না, এগুলো সব চুক্তি ঝুলা থাকবে। দেখেন গঙ্গা চুক্তি কিন্তু এখন না, গঙ্গার পানি বন্টন চুক্তি নিয়ে আপনার এরশাদ বা জিয়া রহমান বা এরশাদের আমলে এরা জাতিসংঘে পর্যন্ত গেছিল, তখনও ইয়ে দেয় নাই, কি বলে আপনার ভারত এটার কোনো গা করে নাই। 96 সালে পর্যায়ে একটা চুক্তি হয়েছে 30 বছরের চুক্তি, সেটা ওয়েল অ্যান্ড গুড চুক্তি ছিল, যে পানি এই যে শুষ্ক মৌসুম মানে ফেব্রুয়ারি টু মে, শুষ্ক মৌসুমে পানি যদ্দূর থাকবে তার 35,000 কিউসেক পানি বাংলাদেশ পাবে। এবং সেখানে যদি আপনার 35,000। ভাই আপনাকে একটা কথা বলি, ওই যে পাকিস্তানের কোন একটা নদী যেন ভারত ওই পানি বন্ধ করে দিবে, হ্যাঁ সিন্ধু না, ওইখানে পাকিস্তান বলছিল তারা পারমাণবিক হামলা করবে যদি ওইটা বন্ধ করে। মানে পানিটা কত ইম্পর্টেন্ট একটা জিনিস, তাই না? সেটাই
সুতরাং এই পানির এই 53টা পানি চুক্তি হবে না। আর পানি নিয়ে যুদ্ধ এখন হবে কিছুদিন পরে পানি নিয়ে, কারণ পানি নাই। 53টা নদীর চুক্তির সবগুলাই যেটা যখন বাতিল হবে ওইটা তখনই ঝুলে যাবে। আর সবচেয়ে মজার বিষয়, আপনি বাংলাদেশে দেখেন না, জমি জমার মামলা দেখছেন না? একবার যদি কোনো কোর্টে আপনি জমি জমার মামলা নিয়ে উঠান তো এটা আপনি মইরা আপনার পোলা বাইনও মইরা যাবো গা, 3 জেনারেশন মইরা যায়, সেই মামলা আর ফয়সালা হয় না। ঠিক এটাও এখন করবে লাল সুতার দৌরত্ব, মিটিং চলতেই আছে, বছর যাইতেই আছে। ভারত যেদিন পানির দরকার, মানে খুব বন্যা হয়ে যাইতেছে দেখবো নিজের দেশে, সেদিন আস্তে গেট খুলে দিব। মোদি দিলে দিবে, কিন্তু দিদি দিবে না, হ্যাঁ, এরকম নাটক শুরু হবে নাকি? ওই যেমন তিস্তা যেমন হয়েছে আর কি, যে দিল্লি দিতে চায় কিন্তু দিদি দিতে চাচ্ছে না। এখন দিদি দিতে চায় কিন্তু দিল্লি দিতে চাচ্ছে না। দিল্লি এবং এই দিদি সবাই রাজি, কিন্তু পাবলিক দিতে চাইতেছে না। হইতে পারে না। আপনার কালকে একটা ঘটনা বলছে, আজকে বলি মিশরের একটা কাহিনী। মিশরের যে নীলনদ, এই নীলনদের পানি দিয়ে গোটা মরুভূমিতে চাষ করছে, এরা ক্যানেল বানাইয়া। ফ্রান্সে একটা নদী আছে যেটা আর্টিফিশিয়াল নদী, সারা ফ্রান্স ঘুরাইছে এই নদীরে। অটোমেটিক ওরা পানি ঢুকায়, পানি বের করে, সব বিশাল নদীর মতো, বোট মোট সব চলে। ইন্ডিয়াও দেখবেন যে এরকমই করবে 53টা নদীরে দিয়া। 3 বছরের প্রজেক্ট, একটার সাথে একটা মিলিয়ে দিব, তারপরে বাংলাদেশে দিব না। কি করবেন আপনি? যুদ্ধ করবেন নাকি বাঁধ আরেকটা তৈরি করবো না? তিস্তার উপরে বাঁধ তৈরি করতে যাইতেছে চায়নারে দিয়া। ওইদিকে তো আপনার ফারাক্কার সমান তো আরেকটা করছে অলরেডি, ফারাক্কার সমান বাঁধ একটা হয়ে গেছে। সুতরাং এইসব চুক্তি মুক্তি আর হবে না, ওগুলা বাদ দেন, ওগুলো এখন স্বপ্ন। রাশেদ হায়দার ভাই, আসছি, আপনার সাথে আবারও কথা হবে। আমি রফিক ভাইয়ের কাছে যাই। রফিক ভাই, এই যে এত টানাপোড়েন দু দেশের মধ্যে, বাংলাদেশ এবং ভারত, তারপরেও কিন্তু বাণিজ্য চলছে। সম্ভবত আমি যেটা জানি যে সরকারের তুলনায় এই সরকারের সময়ে ভারতের সাথে বাণিজ্য আরো বেড়েছে, কিন্তু তারা ভারতের থেকে কিনবে, সুবিধা নিবে। এটা তো সুবিধা, এইটা অন্য দেশ থেকে কিনতে গেলে, মধ্যপ্রাচ্য থেকে কিনতে গেলে তো অনেক ব্যয় হয়ে যাইতো, তাই না? তাহলে ওখান থেকে নিলে কমে পাচ্ছে, মানে খরচ কম। তো এই যে সুবিধা নিচ্ছে বা তাদেরকেই গালি দিচ্ছে, কারণটা কি রফিক ভাই? এটা তো বাংলাদেশের মানুষের চরিত্র, এটা তো দেখছিনি। আপনি একটা কথা বলে না, যে আপনি কেউ যদি একটা কথা বলে, যে ধরেন এক লোক এসে বলতেছে যে ভাই ও তো আমার না, আপনাকে তো গালাগালি করতেছে। পরে ও বলতেছে ও আমাকে গালাগালি করতেছে কেন, ও তো কোনো উপকার করি নাই মনে হয়। পরে চিন্তা ভাবনা করে দেখলো, হ্যাঁ আমি একটা উপকার করছিলাম, তো ও এই জন্যই গালাগালি করতেছে। ব্যাপারটা বাঙালির চরিত্র এরকম, আমাদের বাংলাদেশের মানুষের চরিত্র এরকমই। দেখেন 2 দিন আগে, ঠিক 2 দিন, গতকালকে না পরশু দিনে আসছে, আমাদের একজন প্রভাবশালী উপদেষ্টা বলল গোলামির দিন শেষ। একজন উপদেষ্টা বলছে, প্রভাবশালী উপদেষ্টা, গোলামির দিন শেষ। কিসের গোলামিটা এটা আর বলতে পারে না কোনোদিন। 26 লক্ষ ভারতীয় কোথায় যে আটকায় রাখছে, এটা কেউ খুঁজে পায় না, মুশকিল হয়ে গেছে এটি। গোলামির দিন যে শেষ, আমরা সারা জীবনেই জানলাম যে আপনার তেল আনে মধ্যপ্রাচ্যের বিভিন্ন কান্ট্রি থেকে। এইবারেই শুনলাম যে প্রথম ভারত থেকে। আমার মনে হয় বাংলাদেশে কেউ কোনোদিন শুনে নাই। তবে আমি একটা শুনছিলাম যে শেখ হাসিনার আমলে ভারতের সাথে একটা চুক্তি হইতেছিল, যে চুক্তিটা হচ্ছে আপনার পাইপলাইন বসাবে, যে রাশিয়া ইউক্রেনের ভিতর দিয়া যে আপনার ইউরোপের বিভিন্ন জায়গায় গ্যাস এবং তেল যে সাপ্লাই দেয়, পাইপলাইনের মধ্যে সাপ্লাই দেয়, যেটা আপনার খরচ একদম নাই। এটা কিন্তু প্রজেক্ট একটা শেখ হাসিনার আমলে এই যে শুরু হয়েছিল, লাস্টের দিক দিয়ে এটা নিয়ে আলোচনা হয়েছিল, প্রায় ফাইনাল হয়ে গেছিল এবং পেপারেও আসছে যে পাইপলাইন আসতেছে। এটা নিয়েও কিন্তু বিরাট বিতর্ক হয়েছে, যে কারণ আমাদের দেশে না জানি কি নিয়ে যায়, দেখ স্বর্ণের কোনি আছে বাংলাদেশের, ওখানে পাইপলাইন থেকে নিয়ে যাবে, তেলের বদলে ওরা তেল না দিয়ে ওরা স্বর্ণ নিয়ে যাবে। আমাদের বিশাল বিতর্ক হইল। এখন এতদিন পর এসে দেখা গেল পাইপের ভিতর দিয়ে স্বর্ণ নিয়ে যাবে নাকি? স্বর্ণ নিয়ে যাবে, হ্যাঁ।
এখন দুই দিন আগে বললেন আপনি যে খনি আছে। গুলামির দিন শেষ। এখন গুলামির দিন যে শেষ, তেল যে আনতে গেল 1,80,000 মেট্রিক টন ডিজেল আনবে। দেখেন আপনার ডিজেল কেন আনতেছে, কারণ অবশ্যই মধ্যপ্রাচ্যের থেকে তেল যে আনে তার চেয়ে কম রেটে পড়তেছে। কেন পড়তেছে? আপনার রাশিয়া থেকে তারা অনেক কম দামে ক্রুড অয়েল আনে, যেটা নিয়ে আপনার ভারতের সাথে আপনার আমেরিকার সবচেয়ে বড় দ্বন্দ্বটা। রাশিয়ান তেলের উপরে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ভারত কিন্তু রাশিয়া থেকেই আনে সাহস করে, মানে আমেরিকা এখানে খুব একটা ঝামেলা করে না। আমেরিকা এটা নিয়ে বিভিন্ন ডাইরেক্ট ওপেনলি হুমকি দিচ্ছে, ডাইরেক্ট বলছেও, এবং বর্তমানে আমেরিকার সাথে একটা শীত সম্পর্ক আছে ট্রাম্প প্রশাসনের সাথে, শুধু এই তেল কেনার জন্য। আজকে ওটা দেখলাম ইন্টারন্যাশনাল মিডিয়াতে আসছে, এটা খবরটা আসছে। এরপরও তেল আনছে, ওই তেল রাশিয়া আপনার ভারতে কিন্তু অনেক বড় বড় রিফাইনারি কারখানা আছে, ওই যে আপনার মিত্তাল টিত্তাল আছে না, যারা ওই যে নাদানি, এরা বড় বড় আপনার রিফাইনারি কারখানা আছে, ওরা এই তেল আনে এটা আপনার রিফাইন করে ইউরোপে সাপ্লাই দেয়। বুঝছেন তাহলে, মানে ইউরোপে যেতে সাপ্লাই দেয়, মানে রাশিয়ান তেল ওরা আইনা এখানে আপনার রিফাইন করে ইউরোপে সাপ্লাই দেয়। ওইখানে বাংলাদেশ এখন কিনতেছে, দেখলো আপনার ওইখান থেকে কম দামে কিনতেছে, যেখানে আনতেছে ওইখান থেকে ভারত থেকে আনতেছে। আমরা শুনেন এই যে তেল না, শুধু সব ব্যাপারেই তো আপনি সারাক্ষণই আপনি ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলবেন, কিন্তু ইন্ডিয়া ছাড়া আপনি চলতে পারতেছেন না। এই যে রাশেদ ভাই যে বললো যে কথাগুলি, না যে একজন বিগত সরকার তো বলছে বিগত সরকার ভারতের সেবাদার, সব ভারত থেকে নিয়ে আইসা বাংলাদেশটাকে ভারতের বাজারে পরিণত করছে। আজকেও তো বলছে যে সালাউদ্দিন সাহেব, এখন তো তার চেয়ে সালাউদ্দিন সাহেব বিএনপি যে পরবর্তী সময় তারা মন্ত্রী হবে, উনিও তো বলছে যে আওয়ামী লীগ ছিল ভারতের সেবাদাস। কিসের সেবাদাস? আপনি ভারতে 6 বছর এখানে আসছিলেন, আপনার কি না খাওয়া রাখছিল ভারতের মানুষরা? আপনি যে ওখানে শিলং যে পরে আছেন, আপনার এই যে জামাত তো এই জন্য ওনাকে এই যে ভারতের র এজেন্ট বলে, এবং অনেকে বলে যে শিলং সালাউদ্দিন, তাও তো বলে শিলং যে আপনি ছিলেন, আপনাকে কি ভারতের না খাওয়া রাখছিল, না জামায়ারা তো রাখছিল? পাবলিক রে এগুলি বোকা বানানোর জন্য, এগুলি আমি তো সবসময় বলি যে ওরা হলো আপনার পাবলিক রে বোকা বানায়া ক্ষমতা টিকে তার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য এই কাজের কাজ ওরা কিছুই করতে পারে না, করতেও পারবে না। আপনি আসেন, হয়তো আওয়ামী লীগের বাদ দিয়ে নির্বাচন করতেছে, ক্ষমতায় যাবে, ক্ষমতা তো নির্বাচন তো ধরেন এটা হইলো আমি আর মামু নির্বাচন, আমি আর মামু অনেক সময় মামু বাগনাও বেশি নিতে পারে, মামুও বেশি নিতে পারে। বলে যদি বাগনা তুই বেটা, আমি তো বুড়ো হয়ে গেছি গা, আমি একটু বেশি খাই, তুই একটু কম খা, তুই জোয়ান আছো, তুই তো পরেও খাইতে পারবে। আর সালাউদ্দিন তো মির্জা ফখরুল গতকালকে যে আপনার দেওয়ালের সাথে সাক্ষাৎকার দিয়েছে, যাতে উনার যে নির্দেশ, আওয়ামী লীগের কোন আগের কোন নেতা আওয়ামী লীগের হাল ধরতে পারবে না, নির্বাচন বা শেখ হাসিনা থাকতে পারবে না পার্টির প্রধান। আরে ভাই, ওই দলের পার্টির প্রধান কে থাকবে কে না হবে এটা তো আপনি বলে দিলে হবে না, এগুলো তো আপনার কাজ না। আপনি কি করবেন? আপনি কি নির্দেশ দিবেন? ও ফাঁকা মাঠে গোল দিতেছেন না, এটা সবই ধরেন আপনার 11 জন হলো 22 জনেই এক পক্ষে একদিকে গোল দিতে যাচ্ছে, তো গোল তোমার কি পর্যন্ত হবে এটা আল্লাহ বাবুজি জানে না। ইলেকশন কি হবে? আর যাক, আমরা যেটা ইয়াতে ছিলাম, এই সালাউদ্দিন সাহেবের এটা বললাম আর কি, যেখান থেকে ওইখানে চলে যাচ্ছি, ভারত ছাড়া বুঝছেন আপনি একটা কায়ও দিতে পারবেন না। একটা সোজা কথা আমি বলে দিলাম, আপনি সামনে আসতেছে সময় দেওয়া যাবে, আগে তো আমাকে স্বয়ংসম্পূর্ণ হতে হবে অর্থনৈতিক ভাবে, আর কিসে স্বয়ংসম্পূর্ণ হতে হবে, তারপরে না আমি দূর দেশ থেকে নেব না। এখন আমি থেকে বললে তাহলে আপনি তেল আনছেন কেন? আজকে তেল আনতে চাইছেন কেন? ওই দিন 50,000 টন চাল আনছেন কেন? আপনার তো প্রথম এই যে আপনার সরকার তো এই সরকার তো আজকে 16 মাস হয়েছে, আসছে 17 মাস ধরে ভারত পরশু দিনই তো আপনি পরশুদিনই বলছে যে আমাদের উপদেষ্টা বলছে যে ভারতের হ্যাঁ, বাণিজ্য উপদেষ্টা বলেছেন রাজনীতি কূটনীতি ভিন্ন বিষয়ে বাণিজ্যে প্রভাব পড়বে না। আরে এটা বাদ দেন,
আরে ভাই আমাদের ঘুরি তো আমরা যে যে গালিটা তাদেরকে দেয়া হচ্ছে যে ভারত এখানে আগ্রাসন চালায়, তো আপনারা আগ্রাসন থেকে বের হতে পারলেন কই? পারেন নাই তো। তার মানে এটা আগ্রাসন না, এটা আপনার সুবিধা, ভারতেরও সুবিধা। মানে ভারত না 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 না, ভারতের সুবিধা কি? পায়। আপনি শুনেন, ভারতের সুবিধা কি? ভারত সারা বিজনেসম্যান, তারা বিজনেস করে, সারা ওয়ার্ল্ডের সাথে বিজনেস করে। যেন 800 মিলিয়ন ডলারের বিজনেস করে তারা, যেখানে 825 বিলিয়ন ডলার, 26 যেখানে পারে তারা বিজনেস করবে। তাদের বিজনেস করে নাই, বিজনেস করার জন্য তারা বসে রয়েছে, বিজনেস করবে বিভিন্ন দেশের সাথে। কেউ কিনতে গেলে তাকে বিক্রি করবে। ভারত দেখেন আপনি, আপনার আমেরিকার সাথে ভারতের ভীষণ একটা ছিল আপনার সম্পর্ক। ওইখানে আপনার রাশিয়া সাথে ইউক্রেন যুদ্ধ হওয়ার পরে তারা যখন কম দামে তেল পাওয়া শুরু করলো, এরপর রাশিয়ার দিকে ঝুঁকে গেল। আমেরিকা কত চেষ্টা করলো, ডাইরেক্ট হুমকিও দিল, এরপরও তারা বলছেন না, আমার যেখানে দেশের স্বার্থ আছে সেই দিকে আমি যাব। আর আমাদের দেশের যারা আছে, এরপর পাকিস্তানের কিভাবে স্বার্থ হবে সেই চিন্তা করবে, আমার দেশের স্বার্থ চিন্তার দরকার নাই। তো আমাদের দেশে যারা ক্ষমতায় আসছে বা যারা আসবে ভবিষ্যতে চিন্তা করতেছে, ওরা হলো কিভাবে পাকিস্তানের কিভাবে স্বার্থ হবে ওই চিন্তা করে। এদের আপনি পাকিস্তানের সাথে আমার কি স্বার্থ? পাকিস্তান থেকে আমি 1 কেজি পেঁয়াজ আনতে গেলে এখানে আমার কত টাকা খরচ পড়বে? আমার কি পাকিস্তানে কি লাভ? আরে ভাই, পাকিস্তানে যদি এতই পেঁয়াজ হতো, এতই রপ্তানি করতো, তাহলে পাকিস্তান তো বিরাট নেই, সে তো রপ্তানি তো করতে, তাহলে তারা ধনী হয়ে যেত। ভারত তাতে ফকির হইতেছে কেন? রপ্তানি করবে। বিশ্বের আপনার যেটা গরিব কান্ট্রি, 10টা কান্ট্রির মধ্যে একটা হলো পাকিস্তান, তাহলে ধনী হইলো না কেন? পারমাণবিক বোমা থাকলে গেলে হয়ে যাবে আপনার। এইগুলি তো হলো আপনার হলো ধাপ্পাবাজি, মানুষকে আপনার বুকা বোঝায় যে 26,000 ভারতীয়, আবার পরশুদিন বলছে যে গোলামির দিন শেষ। গোলামির দিন শেষে তেল আনতে গেল কেন? বলে তেল কেন আনতে গেল? তেল তো সরাসরি নিয়ে জানে আপনার মধ্যপ্রাচ্য থেকে আনে। তার মানে কি, ওরা ভিতরে ভিতরে ইন্ডিয়ার সাথে একটা ওরা ভালো লিয়াজু আছে। না হয় আরেকটা জিনিস আছে, দেখেন আপনার ওখান থেকে কোনো কমিশন কাজে কেন আল্লাহ জানে, সেটাও হইতে পারে। নাহলে আবার আনবে কেন? তেল আনতে যাবো কেন? কমিশনের ব্যাপার আছে তো, আনে তো বেসরকারি কোম্পানি থেকে আনে। বেশ কয়েকদিন দেখলাম অনেকে এসে কমেন্ট করে, রফিক ভাই ভারতের দালাল, এই রাশেদ হায়দার ভাই ভারতের দালাল। তো এই যে ন্যায্য কথাটা বললে ওরা ভারতের দালাল বলতেছে। এই তো সত্যি কথা বলে ভারতের দালাল হবেই। এইটা ওই ভাইদেরকে যদি থাকে আজকে শুনুক, তাহলে এটা যে পরশুদিন বললো যে গোলামির দিন শেষ, নতুন করে কেন 1,80,000 মেট্রিক টন তেল কেন, ডিজেল কেন ওইখান থেকে ভারত থেকে আনবে? কেন আনলো? কেন আনতেছে বলেন? এটা আপনার মধ্যপ্রাচ্য থেকে আনলো কেন? আমরা তো জানি আপনার কাতার বা বিভিন্ন থেকে তেল আনে। তার মানে কি, ওরা আসলে মানুষকে বোকা বানাইছে। বোকা বানায় ওই যে আজাদি না বাজাদি, আজাদি অর্থ পাইছে, আজাদি হলো স্বাধীনতা। স্বাধীন আমরা কি ওই যে আমাদের বললো যে ভারতের করে সালুদ্দিন সাহেব বললো, 6 বছর থেকে আছে এখানে, আর আমার এসে থেকে আসছে, ইন্ডিয়া থেকে আসছে না। জি রফিক ভাই, এইগুলি আসলে শুধু দাপ্পবাজি, আর কিছু না। দেশকে মানুষকে বোকা বানানো, আর কিছু না। জি, রাশেদ হায়দার ভাইয়ের কাছে একটু আসি। রাশেদ হায়দার ভাই বাংলাদেশে আসি রিটার্ন। জুলাই অভ্যুত্থানে অংশ নেয়া যেই কর্মীরা, যেই যোদ্ধারা, যাদেরকে জুলাই যোদ্ধা বলা হয়, তাদেরকে দায় মুক্তি বা ইমিউনিটি দেওয়ার একটা অধ্যাদেশ জারি করার চিন্তা ভাবনা করছে সরকার। আজকে দেখলাম আমাদের হোম অ্যাডভাইজার সাংবাদিকদের ব্রিফ করতেছে। এর আগেও বাংলাদেশে আমি জানি 2 বার ইমিউনিটি হয়েছিল। একবার হয়েছিল 75 সালে বঙ্গবন্ধুকে হত্যার পরে, আরেকটা হয়েছিল 2002 সালে অপারেশন ক্লিন হার্টের পরে। ওই ক্লিন হার্টের যারা মারা গেছে ওইটা কোনো আদালতে বিচার করা যায়নি। এখন আবার আরেকটা দায় মুক্তির কথা আসছে। এই দায় মুক্তিগুলো কি আসলে এগুলো মানবাধিকার বা ন্যায় বিচারের জন্য এগুলো কি কোনো সভ্য দেশে কি হয়, চলে? আসতে দেবে
মাসুদ ভাই, কোন সভ্য দেশে আমাদের মতন এত অসভ্য আছে কিনা সর্বপ্রথম কথা হচ্ছে যে এটা, সভ্য দেশগুলোতে আমাদের মতন অসভ্য আছে কিনা। আরে ইনডেমটি যেটা দিতেছে এখন, এইটা আপনার ইনডেমটি দিল, এই সরকার দিতেছে, আগামী সরকারও হয়তো মেনে নিবে। এখন ঘটনা হচ্ছে কবে কবে এদের বিচার করার মতো কোন সরকার আসবে এবং এইটার বিচার হবে, সেটা এখন সুদূর পরা হতো। সেটার চিন্তা করে কোনো ফয়দা নাই যে কবে কোন সরকার আসবে। অনেকেই ফেসবুকে এখন কইতেছে আমরা বিচার করবই, আমরা ওইটা করবই, কিন্তু কথা হচ্ছে তারা তো তাদের ক্যাপাসিটি বুঝতেছে না। যে ওদের মাজা ছিল 36, এখন কোমরে গেছে গা 28, 36 মাজার প্যান্ট সব যাইয়া দিগম্বর হয়ে গেছে, ওরা বুঝতেছে না। সুতরাং এইটা, এই যে ইন্ডিয়ানটি দিতেছে ওকে, ওরাও চাইতেছে, কারণ হচ্ছে জাতিসংঘ যে তদন্ত দল আনছিল তারাও তো কইছে যে হ্যাঁ অতীত সরকার ভুল করছে, এত এত মানুষ মারছে, তবে হাজার হাজার মানুষ মারছেন, এরপরে একটা আন্দোলন হয়েছে, ওইটার ইয়ে হবে না, সমস্যা নেই তো। শ্রীলঙ্কাতেও হয়নি তো, নেপালও হয় নাই, নেপালও হয় নাই, শ্রীলঙ্কাতেও হয় নাই, সিরিয়াতে হয় নাই, লিবিয়াতে হয় নাই, ইরাকে হয় নাই, ইরানেও হয় নাই, বিচার হয় নাই তো। তো এখানেও হবে না, এটা নিয়ে আপনার এত টেনশনের কি আছে? কেন, নেপালে তো যিনি ক্ষমতায় বসছেন উনি তো সবগুলোকে আইনের আওতায় নিয়ে আসার জন্য প্রথমেই তো বলেন। না না, ওইটা প্রথম দিন বলছে, এরপরে আপনি কি আর খবর নিছেন? খবর নেন নাই। এখন ঘটনা হয়েছে, আপনি শুনেন, আপনি ওই যে ইয়েটা দেখছেন, এই যে আপনার 4-5 দিন আগে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল, বিভিন্ন পত্রিকাতে উঠছে, 4 বছরের একটা ছোট মেয়ের কোলে 18 মাসের একটা ভাই কোলে নিয়া শীতের মধ্যে ঠান্ডায় রাস্তার উপর বসেছিল চিটং এর কাছে। ভিডিওটা দেখছেন? এটা অনেকেই দেখছে, যে মানে বাপ মা রাস্তার উপরে ফেলে দিয়ে গেছে 2টা বাচ্চারে। সুতরাং 4 বছরের বোনটা ওর ছোট ভাই 18 বছরের ভাইটারে কোলে জড়াইয়া ধরে বসে বসে কাঁদতেছে। পরে এইটা কিন্তু খুব ফলো হয়ে নিউজ হয়েছে। ওই ভাই গতকালকে মারা গেছে, ওই ছেলেটা 18 মাসের বাচ্চাটা মারা গেছে কালকে। আপনি জানেন এই খবর? বা যেই বোনটা, যেই 4 মাসের বোনটা বাইটারে নিয়ে কোলে বসেছিল, সেই বোনটা অলরেডি ডায়রিয়াতে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে আছে। এই খবর আপনি দেখছেন? না, এটা শেয়ার হচ্ছে না। শেয়ার হইতেছে কোনটা? লগে লগের ঘটনা। সুতরাং ওইটাই বলতে চাই যে আপনারা শ্রীলঙ্কা দেখছেন, অমুক দেখছেন, তমুক দেখছেন, এর দূরই দেখছেন, বাকি আর কিছু দেখেন নাই, কারণ এটা তো হেডলাইন ছিল। পরের দিনের খবর তো ছোট ছোট করে আসে, এরপর